তার মানে কি যে হিন্দু ভোটগুলোকে বিজেপি কনসলিডেট করতে পেরেছে? ইয়েস, আমি আপনাকে পরিষ্কার বলছি, বিরোধী মুখ বা অন্যতম পলিটিক্যাল মুখ শুভেন্দু 26-এর নির্বাচনে এটা একটা ঐতিহাসিক মাইলস্টোন হতে যাচ্ছে। বিজেপিকে এইবার হয়, এবার নয় নেভার, অলরেডি পশ্চিমবঙ্গ তালিবানের রূপান্তর হয়ে গেছে। এই সরকার যে ভারতবর্ষের সংবিধান, সুপ্রিম কোর্টকে মানে না, আর্টিকেল 14 যে এখানে ভায়োলেট করা হয়, এখানে যে আইনের শাসন চলে না, শাসকের আইন প্রিভেল করে, মমতা ব্যানার্জি তো প্রত্যেকটা পদক্ষেপে সেটা দেখাচ্ছেন। দেখুন, 26-এ নির্বাচনে বিজেপি কতটা আসন পাবে সেটার সাথে অভিষেকের দুটো বক্তব্যকে গুলালে চলবে না। অভিষেকের এই 50-এর নিচে নেমে যাওয়ার যে হুঙ্কার, এটার পিছনে পলিটিক্যালের চাইতে পলিটিক্যাল অধ্যত্বের জায়গাটা অনেক বেশি সুদৃঢ়। তিনি কিন্তু রাজনৈতিক কারণে ইনফরমেটিভ হয়ে বিজেপির সাংগঠনিক দুর্বলতা এই অ্যানালাইসিস থেকে এটা বলেননি, বলেছেন চরম 7 লক্ষ ভোটে সীমাহীন সন্ত্রাস করে ভোট লুট করে তার যে ডায়মন্ড হারবার মডেলটা পশ্চিমবঙ্গের পরতে পরতে তিনি কার্যকর করেছেন, তারই অহমিকার বহিঃপ্রকাশ, অধ্যত্বের বহিঃপ্রকাশ তিনি করেছেন। ঠিক একটা সময় যখন বুদ্ধবাবুকে বলতে হয়েছিল আমরা 235 তোমরা 30, বিরোধীরা, এই অধ্যত্ব, এই পলিটিক্যাল সীমাহীন অধ্যত্বটারই কালকে আমরা বহিঃপ্রকাশ দেখলাম। এবার প্রশ্ন হচ্ছে, বিজেপি কি সত্যিকারেরই 50-এর নিচে নামবে? দেখুন, বিজেপি পশ্চিমবঙ্গে একটা শক্তি হিসাবে উঠে এসেছে, বলতে পারেন খুবই নতুন একটা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূলকে আমরা দেখেছি 11 সালের পর থেকে আজকে 14 বছর, 30 বছর কংগ্রেসকে পেয়েছি, 3.5 দশক বামেদের পেয়েছি। একমাত্র ডিটেস্টেড এবং বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে বহিঃপ্রকাশটাই হলো 16 সালের ভোটে, অর্থাৎ সেই অঙ্কে তারা নবাগত। হ্যাঁ, তারপরেও মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল, মানুষের মধ্যে একটা উদ্দীপনা তৈরি করতে পেরেছিল। তারপরে অচিরেই তারা কোথাও যেন বেগহীন হয়ে পড়ে, দিশাহীন হয়ে পড়ে, বিকজ তাদের বিরোধী হিসাবে সাংগঠনিক যে ভিত্তিটা, সেটার দিক থেকে তারা ডিফোকাসড হয়ে অনেক বেশি আদালত, অনেক বেশি কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ তারা হয়। আদালতকে শক্তির উৎস হিসেবে ধরে নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে তারা জীবন কাঠি ধরে তারা কিন্তু একটার পর একটা ভোটের বৈতরণীটাকে পার করতে তারা কিন্তু চেষ্টা করেছে। এটা যে আদপে পশ্চিমবঙ্গের মতো সচেতন পলিটিক্যাল স্ট্রাকচারে সম্ভব নয়, এটা তারা কিন্তু নির্বাচনগুলোতে দেখছেন। তারপরে আমি আপনাকে বলছি যে সত্যিকারের 26-এর নির্বাচনের আগে সদ্য কালীগঞ্জের উপনির্বাচনটা যদি একটা প্ল্যাটফর্ম বা ড্রেস রিহার্সাল হয়ে থাকে, তাহলে এই ভোটের ক্রিটিক্যাল অ্যানালিসিসটা যদি আপনারা দেখেন, এই ভোটে কিন্তু বিজেপি লাস্ট 24-এর লোকসভা নির্বাচনের আঙ্গিকে যদি হিসাবটা করেন, তারা খোয়ায়নি, বরং তারা তাদের জায়গাটা কিন্তু অনেকটাই ধরে রেখেছে। এই যে 10% যেখানে কম ভোট পড়েছে প্লাস মাইনাস, যেখানে 109টা হিন্দু অধ্যুষিত বুথ, তাতে কিন্তু বিজেপি কোন 106টাতেই 6-7টাতেই তারা কিন্তু প্রধান শাসক দলকে পিছনে ফেলে দিয়ে প্রথম হয়েছেন এবং যোজন দূরে দ্বিতীয় স্থানে আছে শাসক বা কোথাও বাম কংগ্রেস জোট। এবার প্রশ্নটা হচ্ছে, তার মানে কি যে হিন্দু ভোটগুলোকে বিজেপি কনসলিডেট করতে পেরেছে? ইয়েস, হিন্দু ভোটের কিন্তু তারা জীবন কাঠিটা ধরতে পেরেছে। হিন্দু ভোটে হিন্দু মানুষের মধ্যে কিন্তু তারা একটা জিনিস অন্তত বোঝাতে পেরেছে যে হিন্দুরা আজকে বাস্তবেই সংকটে। পলিটিক্যাল হিন্দু কিন্তু সামাজিক বা ধর্মীয় হিন্দু পপুলেশনকে কিন্তু আদপেই ভোটের কারবার হিসাবে শিকন্ডি করে ফেলেছে। মমতা ব্যানার্জি নিজে হিন্দু, নিজে বলেন আমি ব্রাহ্মণ, কিন্তু আজকে 11 সালের পর থেকে মমতা ব্যানার্জির কোনো একটি পলিটিক্যাল অ্যাক্টিভিটি দেখাতে পারবেন যেখানে এখানকার হিন্দু, বিশেষ করে এই একটা প্রদেশ যেখানকার 65%টা কিন্তু বাংলা ভাগের পরে মানে পূর্ব পাকিস্তান, এখন যেটা বাংলাদেশ হয়েছে, যেখানে হিন্দু প্রায় শূন্যের দিকে, বাঙালি হিন্দুরা 35%। এই ছোট্ট ভূখণ্ডটা যেটা শ্যামাপ্রসাদ মুখার্জির পলিটিক্যাল স্ট্রাগলের ফলে গড়ে উঠেছিল, সেখানে কিন্তু তাদের অস্তিত্বের সংকটে ভুগছে। আজও বাংলার
94টা 90 থেকে 94টা সিট কন্ট্রোল করে বা পুরোপুরি এটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় মুসলিম। এ রাজ্যে প্রতি 3 জন ভোটার পিছু একজন ভোটার মুসলিম। 480টার মতন গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি সার্বিকভাবে তারা 50%-এর উপরে ভোটটাকে ক্যারি আউট করে। ফলে এখানে দাঁড়িয়ে হিন্দু মানুষজন যে পরিষ্কার বুঝে ফেলেছে যে তাদেরই পলিটিক্যাল কাউন্টার পার্ট, যে 200টা বিধানসভা এখনো এ রাজ্যে হিন্দু মেজরিটি, তারা কিন্তু কিছু কিছু হলেও সচেতন হচ্ছে যে এখন আমাদের সবকিছু ভুলে অন্তত হিন্দু ঐক্যের স্বার্থে ভোটে কিন্তু এমন কাউকে ভোটে দিতে হবে যাতে তাদের এই সামান্য যে হোমল্যান্ডটা পড়ে আছে স্বাধীনতার পরে বিভক্ত বাংলার এই ছোট্ট অংশটুকু, সেটাই যেন তারা শান্তিতে থাকতে পারে। আমি কিন্তু আবার বলছি, হিন্দুর এই জাগরণ বা জাতীয়তাবোধের যে কথাটা, যেটা এই রাজ্যে কিছুটা হলেও বোঝাতে পেরেছে কালীগঞ্জের ভোট অন্তত তার প্রমাণ করে, সেটাই কিন্তু অন্য কোনো অহিন্দু সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কথা নয়। কারণ হিন্দু জাতীয়তাবাদের ভারতবর্ষে উন্মেষ হলে যেখানে অহিন্দুরা সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে, বিশেষ করে মুসলমানরা বেশি সুরক্ষিত হবে, কারণ হিন্দু জাতীয়তাবোধ অন্তত বিভাজনকে মানে না, অন্তত সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলায় এই ভোটটাকে শুধু হিন্দু ভোট নয়, শাসক দলের দুর্বিনীত অত্যাচার, দুর্নীতি, সন্ত্রাস, খুন, চৌর্যবৃত্তি, এইগুলোকে কেন্দ্র করে যদি বিজেপি সত্যিকারের সাংগঠনিক দিকটায় এই 7-8 মাসের মধ্যে কিছুটা রিকভার করতে পারে, তাহলে আমি আপনাকে বলতে পারি যে অভিষেকের যে এই মনোবাসনা, যে ডায়মন্ড হারবার মডেলকে কার্যকর করে 50-এর নিচে নামিয়ে দেবে পশ্চিমবঙ্গে, ঠিক যেমন তিনি পঞ্চায়েত ভোটের আগে এই অভিষেককেই বলতে হয়েছে পঞ্চায়েত শূন্য, বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করব, যে এলাকায় 1 লক্ষ ভোটের লিড দেবে সেখানে টাকা দেব, পুরস্কার দেব। একটা গণতান্ত্রিক স্ট্রাকচারে বহুদলীয় ব্যবস্থায় একজন রেসপন্সিবল পলিটিক্যাল পার্টির সর্বোচ্চ নেতা যখন এই কথাটা বলে, তখন বুঝতে হবে তার ইন্টেনশনটা ভেরি ক্লিয়ার। তিনি চাইছেন একটা গণতন্ত্রকে, নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের রূপ দিতে। এটা একদম পরিষ্কার সত্য, জেনে রাখুন। ফলে এই অভিলাষা কিন্তু পূরণ করতে দিলে চলবে না। আমি বিজেপি করি না বা আমি কোনো রাজনৈতিক দলই করি না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে এই অন্তত আমার আশা, যারাই পশ্চিমবঙ্গে বিরোধী হোক, এ রাজ্যে বিরোধীরা যেন একটা সুদৃঢ় ভোট পেয়ে অন্তত বিধানসভায় এই সরকারের স্বৈরাচারী মানসিকতাকে কাউন্টার দিতে পারে। কারণ সংসদীয় গণতন্ত্রে বিরোধীরা কিন্তু আয়নার ভূমিকা নেয়। নির্বাচন, শুভেন্দু অধিকারীকে মুখ করার খবর ইতিমধ্যেই এসেছে। আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারীকে মুখ করলে বিজেপির জেতার সম্ভাবনা থাকে? দেখুন, পশ্চিমবঙ্গে ফেস পলিটিক্সটা কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ। মমতা ব্যানার্জি 294টা সিটের মুখ, এটা বুঝতে হবে। কিন্তু মমতার বিকল্প মুখ যদি বিরোধীরা না দিতে পারে, ঘুমটার নিচে খ্যামটা নাচিয়ে লাভ নেই। সর্বভারতীয় রাজনীতির সাথে পশ্চিমবঙ্গের রাজনীতিকে মেলালে হবে না ওগুলো। এটা ইয়ে নয়, ইউপি নয়, ইউপি স্টাইলে পশ্চিমবঙ্গের বিজেপি ছেঁড়া ছাতায় গা ঢাকতে চাইবে। কখনো হাইকোর্টের অর্ডারকে শক্তিশাল করবে, কখনো ইডি সিবিআই কে তারা বিয়ে করবে, স্ট্যান্ডার্ড ধরে নেবে। ওটা বিরোধীদের কাজ নয়, ওটা চলবে ওদের মতন করে। তৃণমূলের দুর্নীতি প্রশাসনের, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে হবে। বিরোধীরা তৃণমূলের সাথে পায়ে পা রেখে সাংগঠনিক ভাবে মানুষের কাছে পৌঁছাবে। যদি না করতে পারে তৃণমূলকে হাঁটানো যাবে না, আপনি যতই দুর্নীতি প্রমাণ করে দিন। আমি আপনাকে পরিষ্কার বলছি, বিরোধী মুখ বা অন্যতম পলিটিক্যাল মুখ শুভেন্দু 26-এর নির্বাচনে এটা একটা ঐতিহাসিক মাইলস্টোন হতে যাচ্ছে। কারণ এই রাজ্যের মানুষ জানতে চায় সামনে 26-এ যদি বিরোধীরা ক্ষমতায় যেতে, তাহলে কাকে তারা মুখ্যমন্ত্রী করবে। এতদিন তো সাধারণ মানুষ কনফিউশন ছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছে বিজেপিতে, 3টে মুখ মুখ্যমন্ত্রীর। কখনো সুকান্ত বাবু বলছে তিনি হাবভাবে, মানে দিলীপ বাবু হাবভাবে মুখ্যমন্ত্রী, শুভেন্দু বাবু একটা স্ট্রেচার নিয়ে চলছেন। তিনি তো মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, এক্সিস্টিং মুখ্যমন্ত্রীকে, তার তো একটা স্ট্রেচারের জায়গা আছে। আমার প্রশ্নটা হচ্ছে, বিজেপিকে এইবার হয় এবার নয় নেভার এই স্লোগানে এগোতে হবে।
মাথায় রাখতে হবে, আমি বিজেপিটা করি না, কিন্তু আমি বুঝি সাংগঠনিকভাবে বিরোধীরা শক্তিশালী না হলে সংসদীয় গণতন্ত্রের নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে পরিণত করতে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি সামান্য আর ডিলে করবে না। অলরেডি পশ্চিমবঙ্গ তালিবানের রূপান্তর হয়ে গেছে। শুধু হিন্দু মুসলিম করে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে এই রাজ্য থেকে? না, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গের ভোট স্ট্রেচারটাই কিন্তু আপনি একদম জেনুইন প্রশ্ন করেছেন। আমি প্রধানমন্ত্রী স্লোগানে, যেটা তিনি কিছুদিন আগে আলিপুরদুয়ারে এসে বলে দিয়ে গেছেন, আপকা সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ ইনক্লুশন না করলে আপনি কিন্তু অসম বা ত্রিপুরার মতন এ রাজ্যের ডেমোগ্রাফিটা একদম আলাদা। এখানে 84 থেকে 90টা সিট বিধানসভা সংখ্যালঘু ডমিনেটেড, প্রতি 3 জন ভোটার পিছু একজন সংখ্যালঘু। বিরোধীদের বুঝতে হবে, প্রধানমন্ত্রী তার দলের সর্বোচ্চ সর্বভারতীয় নেতা যখন বলছেন সবকা সাথ সবকা বিকাশ, তাহলে এ রাজ্যের নেতারা কেন প্রবাহের বাইরে চলছে, কেন সবাইকে না নিয়ে চললে? দেখুন, আবারও বলছি, হিন্দু জাতীয়তাবাদের পুনঃপ্রতিষ্ঠা হওয়া, রিভাইভালিজম, এটা একটা ভারতবর্ষের এই মুহূর্তে চরমতম সত্যি ঘটনা। এটা হবে, কিন্তু এই হওয়াটা কোনোদিনও অহিন্দুদের জন্য তার অস্তিত্বের সংকটের জায়গায় কিন্তু কোনো থ্রেট তৈরি করবে না। কারণ হিন্দু জাতীয়তাবোধ অন্য জাতীয়তাবোধকে ছোট করে না, খাটো করে না, তাকে সংঘাতে জড়ায় না, তাকে কোনোভাবেই সন্ত্রাসের মুখোমুখি হতে দেয় না। ফলে এই জায়গায় গিয়ে বিরোধী দল বিজেপি, তাদের কিন্তু এটা বোঝাতে হবে মানুষকে। তার একটা প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আগে বিজেপি রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা নিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। যবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে, এরা নাকি বাংলায় এবার অপারেশন সিন্দুর করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বন্ধু তোমার কথায় তোমাকে বলি, তুমি যে বলছো দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে, মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দমে মুখ্যমন্ত্রী হচ্ছেন। সাম্প্রতিককালে আমরা দেখেছি মহেশতলা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী হতে পারতো না মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় একসাথে না লড়লে। সেই কথার প্রত্যুত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত পাল্টা ফিরিয়ে দিলেন সেই কথা। তিনি বলছেন 34 বছরের সিপিএম জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে তৃণমূল কংগ্রেস। কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি সেই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে, স্যার তিনি বলছেন 50 বছর বাংলার মাটি থেকে সরাতে পারবেন না তৃণমূল কংগ্রেসকে শুভেন্দু অধিকারী, কি বলবেন? না না না, এটা কিন্তু উনি, ওই যে বললাম, উনি কিন্তু এটা ক্যালকুলেশন থেকে, মেকানিজম থেকে, তার দলের সাংগঠনিক ভিত্তি থেকে বলেনি। কারণ তৃণমূলের কোনো সাংগঠনিক ভিত্তি নেই। তৃণমূল চলে পুলিশ দিয়ে, মাফিয়া দিয়ে, আর তার পয়সা দিয়ে, কাঁচা টাকা দিয়ে। আচ্ছা, আমি বলছি শুভেন্দু এই অভিষেকের কথা কেন বলছেন? তথাকথিত সর্বভারতীয় নিয়ে, যে দলটা সর্বভারতীয় নয়, তার একটা অস্তিত্বহীন জায়গায় বসে আছে। আমার প্রশ্নটা হচ্ছে, অভিষেকের এই বলাটার পিছনে যতটা না লজিক আছে, তার চাইতে বেশি আছে কি জানেন? কতগুলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা ডায়মন্ড হারবার মডেলের আত্মবিশ্বাস। আচ্ছা, অভিষেকরা এত বড় বড় কথা বলেন, ফ্যাক্ট তো, যেভাবে ভোট জিতছে সেই ধারা চললে পরে অভিষেকের মেয়েও হয়তো আমি বৃদ্ধ বয়সে দেখে যাব রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি অস্বীকার করছি না, ক্যালকুলেশন তাই বলে। কিন্তু এটা করতে গিয়ে এতই যদি তোমার জনভিত্তি, বাবু হুসেন বোল্টের মতন তোমার দলের সাঙ্গপাঙ্গ গুন্ডাগুলো কেন বলো তো ব্যালট বক্স নিয়ে দৌড় মারে, পুকুরে ঝাঁপ দেয়, কেন ব্যালট বক্স খেয়ে নেয়, কেন বিরোধী দলের নেতা মন্ত্রীদের এলাকা ছাড়া করে ভোটটাকে কন্ট্রোল করে, কেন ডায়মন্ড হারবার মডেলটা রীতিমতো চ্যালেঞ্জ হয় হাইকোর্টে, কেন হয়? উত্তর দিতে হবে তো। আমি তোমাকে পরিষ্কার বলছি, যে দলের অস্তিত্বহীন সর্বভারতীয় পদটা বসে থেকে এই ভদ্রলোক মাঝে মধ্যে কোথায় যেন মেঘের আড়ালে লুকিয়ে গিয়ে, ইডি সিবিআই অ্যাক্টিভ হলেই মেঘের আড়ালে লুকিয়ে পড়ে চট করে বেরিয়ে আসে, এই লোকটির এই কথাগুলো কি মানায়? যার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে ইডি, অর্থাৎ প্রমাণ হয়ে গেছে তিনি চিটফান্ড চালাতেন, দুর্নীতির সাথে যুক্ত। শুধুমাত্র কোনো এক অজানা কারণে আজও সিবিআই ইডি এর বিরুদ্ধে হার্স অ্যাকশন নেয়নি, এ তো জেলে থাকতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, এই যে আপনি টাকার গরমের কথা বললেন, এই প্রসঙ্গে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলো সব মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেখা, রীতিমতো চ্যালেঞ্জ করছেন তিনি। তো
মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার মহিলাদের জন্য আনার আগে লাডলি বাহেনায় এসেছিল কর্ণাটকে, বিজেপি শাসিত রাজ্যে, মামা, ঠিক আছে, তিনি এসেছিলেন। তারপরে আজকে এরা না কত কম জানে, দেখুন এই যে মুখ্যমন্ত্রী যে মানবিক প্রকল্পগুলো এই রাজ্যে চলছে, এই যে আপনার দেখবেন মা ক্যান্টিন, এইগুলো অনেক আগে সাউথে জয়ললিতা করেছিল, আম্মা ক্যান্টিন, আম্মা থালি, এরকম একাধিক আছে, একাধিক রাজ্যে ছিল। হ্যাঁ, মমতা ব্যানার্জি করেছে, এই রাজ্যে প্রথম তিনি জাগরণ এনেছে, কিন্তু এটা যে উনি করেছেন এই দাবিটা কিন্তু সঠিক নয়। না, আমি বলছি লাডলি বাহেনা অলরেডি বিজেপি শাসিত রাজ্যেই তো ইনভেনশন হয়েছিল, ঠিক আছে, আজও সেগুলো এক্সিস্টিং। আমি আপনাকে পরিষ্কার বলছি, সামাজিক প্রকল্পের এই কেন্দ্রিয়ান মডেলটা এটা স্থায়ী ডেভেলপমেন্ট নয়। মমতা ব্যানার্জি এটাকে বলতেই পারেন যে আমার যুগোপযোগী একটা পদক্ষেপ, কিন্তু আমি এটাও তো বলছি প্রদীপের তলায় তো অন্ধকার। এ রাজ্যে স্থায়ী ডেভেলপমেন্ট, সবাই তো লক্ষ্মী ভান্ডার নিয়ে চলতে পারে না। যে মেয়েটি পিএইচডি করেছে, যেই ছেলেটি পিএইচডি এমএসসি করে বসে আছে, সে তো বলবে আমি লক্ষ্মী ভান্ডার দান খয়রাতি চাই না, আমাকে চাকরি দিন। যে দান নিতে যার দান নেওয়ার যোগ্যতা আছে তাকে দান দিন। যে রাজ্যগুলোতে দান খয়রাতির সাথে সাথে আপনাকে আমি তথ্য দেখাতে পারি যে ভারতবর্ষের কতগুলো রাজ্যে এই ধরনের স্কিম চলে, এই রাজ্যে বরং কম চলে, কেরালাতে আরো বেশি সরকারি স্কিম চলে, কেরল সরকার আরো বেশি জনকল্যাণমূলক স্কিম চালায়। তাহলে কি তারা দিয়ে দেয় না? তাহলে কি তারা চাকরি দেয় না? দেয়। এ রাজ্যে দান খয়রাতিটাকে রাজ্য সরকার একটা প্রকল্পের রূপ দিয়েছে, ফলে এখানে স্থায়ী ডেভেলপমেন্ট হয় না। আপনি ডিএর প্রসঙ্গ যখন তুলছেন, আমি বাংলার সর্বোচ্চ স্তরের একটি সংবাদপত্রের প্রথম পাতার খবর অনুযায়ী যদি কোট করি, সেখানে বলা হচ্ছে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, সেখানে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট ইতিমধ্যেই পেশ করছে না রাজ্য সরকার। সেই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী এটা বলা হচ্ছে যে দিয়ে দিতে বাধ্য নয় সরকার। এবং আমি আবারও বলবো স্যার, সুপ্রিম কোর্টের যে নির্দেশনামা ছিল 27শে জুনের মধ্যে বিজ্ঞপ্তি বের করা, অলরেডি আজকে 26 তারিখ আমরা আপনার সাথে কথা বলছি, ইতিমধ্যে কোনো বিজ্ঞপ্তি আসেনি এখনো পর্যন্ত। আমি বলতে চাইছি এরপরে কি, তাহলে কি কোথাও কি পদক্ষেপ আপনারা কি করতে চলেছে? না, প্রথম কথাই সরকার এটাকে কোর্ট কন্টেম্পটের দিকে এগোচ্ছে। ধরুন কালকে ছুটি, আজকেই যা দেওয়ার দিতে হবে অর্ডার, কালকে তো অফিস ছুটি, হলিডে স্টেটে, জগন্নাথ দেবের কালকে রথযাত্রা। এবার প্রশ্নটা হচ্ছে এরা কন্টেম্প করলে বিরোধীরা আবার সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে এরা লড়বে, টাইম কিল করবে, জনগণের ট্যাক্সের টাকায় বড় বড় সব কপিল সিব্বল মনু সিংবিদের দিয়ে মোচ্চবোধ হবে। এই সরকার যে ভারতবর্ষের সংবিধান, সুপ্রিম কোর্টকে মানে না, আর্টিকেল 14 যে এখানে ভায়োলেট করা হয়, এখানে যে আইনের শাসন চলে না, শাসকের আইন প্রিভেল করে, মমতা ব্যানার্জি তো প্রত্যেকটা পদক্ষেপে সেটা দেখাচ্ছেন। আপনি ভাবুন তো, একটা সরকার চলছে, যে সরকার তার দলের, তার সরকারের যে রাজ কর্মচারী, যারা তার সরকারের সমস্ত কন্যাশ্রী, রূপশ্রী, এই যে লক্ষ্মী ভান্ডারের এই প্রকল্পগুলোকে দুয়ারে নিয়ে যায়, জনগণের কাছে পৌঁছে দেয়, অর্থাৎ সরকারের সাফল্যের একমাত্র অংশীদার তারা, তাদেরকে তাদের ন্যায্য পাওনাটা দেয় না। অথচ সুপ্রিম কোর্ট, হাইকোর্টে একাধিক মামলা আছে যেখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট একাধিক রাজ্যকে দিয়ে যে দেওয়াটা বাধ্যতামূলক এআইসিপির নিয়ম অনুযায়ী, এটা কিন্তু বাধ্যতামূলক করেছে। এবং এই সরকারের আবার মুখ পূর্বে আদপে এরা টাইম কিলিং করছে, আর এই যে তাদের সরকারি কর্মচারীদের টাকা, সেটাকে অন্য ফান্ডে ইউটিলাইজ করে ভোট কিনছে। ফলে আমি আপনাকে পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জির এই ধরনের জনকল্যাণমূলক অনুদান প্রকল্পগুলোকে আমি তখনই ফার্স্টে রাখতাম, বাহবা দিতাম, প্রশংসা করতাম, যদি না অন্য রাজ্যের মতন তিনি নজির তৈরি করতেন যে দান প্রকল্পও চলবে, যেটা অন্য রাজ্যগুলোয় চলে, আবার সামাজিক প্রকল্পের সাথে সাথে স্থায়ী ডেভেলপমেন্ট, অর্থাৎ যার চাকরি পাওয়ার যোগ্যতা আছে তাকে চাকরিটা দিয়ে তাকে ডেভেলপমেন্টের জায়গাটা আনবে। অর্থাৎ অস্থায়ী ডেভেলপমেন্ট, কেনজিয়ান মডেল এবং স্থায়ী ডেভেলপমেন্ট দুটোই তৃণমূল নেত্রী যদি করতেন, তাহলে বুঝতাম তিনি প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি তা করেননি, বরং প্রকল্পের নাম করে, দান খয়রাতির নাম করে তিনি কিন্তু উৎকোচ দিয়ে ভোটটা কেনার পথেই হাঁটছেন। ফলত যা হচ্ছে, এ রাজ্যের মানুষ আজও পরিযায়ী আউট হিসেবেই অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে, ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। ঠিক যেমন এই যে কালীগঞ্জের মেয়েটি মারা গেল, তার বাবাও তো তৃণমূল নেতারা বলেন এ রাজ্য উড়িষ্যা হতে দেব না, গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না, অথচ এ রাজ্যের পরিযায়ী শ্রমিক, যার 70% সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত, তারা কিন্তু চলে যাচ্ছেন
ওই গুজরাটে, ওই ইউপিতে, ওই উড়িষ্যাতে, ওই আসামে। আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলে পহেলগ্রামে মোদী সাহেব পদত্যাগ কেন নয়, প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? আপনি আচরি ধর্ম পরের সুধায়। আপনার দলনেত্রী যখন রেলমন্ত্রী, তখন রেল লাইন থেকে পড়ে গেলে বলতেন সিপিএম কলা খেয়ে চোখলা রেখে দিয়েছে, রেল স্লিপ কেটে গেছে, একটার পর একটা ডিনাই করতেন। কোন দিন কোন দায়টা নিয়েছেন? জ্ঞানেশ্বরী দুর্ঘটনা প্রমাণ হয়ে গেল, ছত্রধর মাহাতো আপনার দলের নেতা, তাদের নেতৃত্বে করেছে, কার পদক্ষেপ হয়েছিল? আচ্ছা ছেড়ে দিন, আপনি তো কথায় কথায় কেন্দ্রের বিগত সরকারের সময় আপনার দলনেত্রী যখন বিরোধী নেত্রী, তখন সামান্য রোড অ্যাক্সিডেন্টে কোনো বাচ্চা মারা গেলে, বেহালায় একটা বাচ্চা মারা গিয়েছিল, বুদ্ধদেব বাবুর পদত্যাগ চেয়েছিল। আপনি ঘর থেকে শুরু করুন না। যেই মেয়েটি, শিশুটি আপনার দলের টার্গেট কিলিং হলো, শিকার হলো, তার দায় নিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী অন্তত পুলিশের মন্ত্রক থেকে পদত্যাগ করুন। হাফ মন্ত্রী পদত্যাগ করে দেখা। আরজি করের ঘটনার জন্য দায় নিয়ে এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, খুদ মুখ্যমন্ত্রী পদত্যাগ করে দেখা। মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে বলিনি, উনি তো সিভিক মুখ্যমন্ত্রী, হেরে গিয়ে আবার পিছন দরজা দিয়ে ভোটে জিতে এসছেন। ফলে আপনি আচুরি ধর্ম পরের সুদান। আপনি যদি একটা অন্তত পদ থেকে দায় নিয়ে রিজাইন দেন, আমি পরের দিন রাস্তায় নেমে আপনার সাথে গলা বাজিয়ে আমার মতো নন পলিটিক্যাল লোকও বলবে কথায় কথায় প্রধানমন্ত্রী রিজাইন দিন, দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রিজাইন দিন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, মুসলমান সম্প্রদায়কে ছেঁড়া চটির সাথে তুলনা করলেন মোহাম্মদ ইয়াহিয়া, চেয়ারম্যান অফ বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন। তিনি বলছেন তৃণমূল মুসলমানদের তো ভোট ব্যাংক হিসেবে ছেঁড়া জুতোর মূল্য দেয়, কিন্তু বিজেপি আপনারা তো সেটাও দেন না। আপনারা তো মুসলিমদেরকে ভোটার বলে মনেই করেন না। আমরা আধ পয়সার মূল্য হলো তৃণমূলের কাছে পাই, বিজেপির কাছে কিছু পাই। আপনি শুনুন, এই ইমাম টিমাম গুলো, এগুলো একদম পরিষ্কার ভাবে মুসলিমদেরকে তৃণমূলের হয়ে মাথায় ঘোল ঢেলে নিজে করে কমে খাচ্ছে। সব কথা মুসলিম ভাইয়েরা, যে আমার মুসলিম অগণিত ভাইয়েরা এইসব দেখছেন, তারা কি একটা বার রুখে দাঁড়াবেন না? আজকে এই মুসলমানদের দিয়ে স্বজাতি শোষণ করাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যার নাম অ্যাপিসমেন্ট পলিটিক্স। আচ্ছা, মুখ্যমন্ত্রী এটা কি নতুন বলেছেন? উনি তো মুখ্যমন্ত্রীর কথাটাকেই ধার করেছেন। মুখ্যমন্ত্রী মনে আছে বলেছিল কি? বলেছিল যে গরু দুধ দেয় তার আমি লাথি খাবো। অর্থাৎ একটি সম্প্রদায়কে বলেছিল গরু, ইতর প্রাণীর সাথে তুলনা করেছিল তো। অর্থাৎ তিনি কিন্তু আজ অব্দি তার কথাটা উইথড্র করেননি, ক্ষমা চাননি। অর্থাৎ তিনি গরুই ভাবেন এদেরকে, যে আমি যাবো তাই বুঝবে। যে মোদী সরকারের রাম মন্দির স্থাপন নিয়ে এ রাজ্যের এবং স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে সমস্ত রাম মন্দির স্থাপনার পেছনে নায়ক হতে চাইছেন নরেন্দ্র মোদী, তিনি এই মন্দিরের প্রতিষ্ঠা নিজে হাতে করছেন বলে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রথযাত্রার প্রাঙ্গণ এই শুভক্ষণেই তিনি পৌঁছে গিয়েছেন সৈকত শহরে, কিসের ইঙ্গিত দেয়? ওই তো আপনাকে বলছি যে গেল রব। 11 সালের পর থেকে হিন্দু সম্প্রদায়, হিন্দু ধর্মটাকে যেভাবে উনি তছনছ করেছেন, আজকে 200টা সিটে তা উনি অস্তিত্বের সংকটে ভুগছেন। দিল্লির ছায়া ওনার মনে ঘুরছে, হায় 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 গেল। তাই গেল থেকে উনি একটা পন্থা নিলেন। দেখুন, এটা কিন্তু কৌশল, এটা ধর্মচরণ নয়। আপনি মোদির সাথে কম্পেয়ার করছেন। মোদি বাবু একটা হিন্দু রাষ্ট্রবাদ, হিন্দু জাতীয়তাবাদ, হিন্দু সোশ্যালিজম বলেন, হিন্দু রাষ্ট্রবাদ বলেন, হিন্দু রাষ্ট্রবাদের সাথে শক্তিশালী দেশ নায়ক, স্থায়ী উন্নয়ন, এসবের একটা মিশেল করে একটা নতুন ভ্যাটিকানাইজেশন তৈরি করেছেন, যেখানে রাম আইকন, যেখানে মহাকুম্ভ একটা আইকন, এটার মধ্যে বিশুদ্ধ ধর্মচরণটা আছে। আর সেটাকে নকল করতে গিয়ে মমতা ব্যানার্জি যেটা করলেন, সেটা আর কিছু না, একটা ধর্মের নামে ভষ্টামি যোগ ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থার পরিচালক যোগ ব্যর্থ পুলিশ মন্ত্রক, দুর্নীতিগ্রস্ত একটা মুখ, এরই মিশেল হয়ে দাঁড়ালো। এখানে জগন্নাথ তৈরি হলো না, বরং তৈরি হয়ে গেল বাংলার জগন্নাথের বিসর্জন পর্ব। কারণ জগন্নাথকে আমি ছোট থেকে এই পার্বণ সম্পর্কে যতটুকু আমি জেনেছি, বুঝেছি, চৈতন্য মহাপ্রভু নিজে কিন্তু জগন্নাথকে হৃদয়ে তুলে নিয়ে গিয়ে যে ভক্তি আন্দোলনটা করেছিল, যেখানে মুচি ম্যাথর সবাই ভাই হয়ে এক হরিহর আত্মা হয়েছিল, অর্থাৎ একাত্মবোধকতা তৈরি করেছিল বাঙালির হৃদয়ে চৈতন্যের হাত ধরে জগন্নাথ। আর মমতা ব্যানার্জি চৈতন্যের এই জগন্নাথকেই আজকে বিভাজনের পাঠ হিসেবে তুলে আনলেন। এটা কিন্তু
আলটিমেটলি হিন্দু ধর্মাচরণ হলো না। একদমই স্যার, অনেক ধন্যবাদ আপনাকে।